আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। পিছনে হেডিং দেখা যাচ্ছে অর্ধাঙ্গী, তাই না? অনেকের কাছে পরিচিত মনে হচ্ছে, অনেকের আবার দেখে খুব একটা পরিচিত মনে হচ্ছে না, তাই না? কারণ এটা আমাদের পাঠ্য বইয়ে বাংলা প্রথম পত্রে একটা প্রবন্ধ, যেটা এইচএসসি ২৬ ব্যাচের দ্বারাই কিন্তু নতুন করে কি হয়েছে, সংযুক্ত হয়েছে। এর আগে কিন্তু অর্ধাঙ্গীটা পাঠ্যপুস্তকে ছিল না। তো আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখলাম অর্ধাঙ্গীটা কিভাবে তারা ক্লাস নিয়েছে, বা অ্যাজ এ স্টুডেন্ট আমি নিজেও লার্নার হিসেবে এগুলো দেখার চেষ্টা করেছি তারা কেমনভাবে ক্লাস নিয়েছে বা না নিয়েছে। মোটামুটি বেশ ভালোই চেষ্টা করেছে বলা যায় আর কি। তো আমার কাছে মনে হয় কেমন যেন আসলে অর্ধাঙ্গীতে একটু লিপ বা একটু গ্যাপ থেকে যাচ্ছে, কারণ আমাদের অনেকগুলো প্রবন্ধ আছে কিন্তু। যেমন আমি যদি একটা বলি, কাজী নজরুল ইসলামের যৌবনের গান আছে, একই সাথে যেমন এই যে আমাদের অর্ধাঙ্গী এটাও আছে। আবার বাংলার নব্য লেখক দিগের প্রতি বঙ্কিমের কিন্তু একটা আছে না? তো এইগুলোর মধ্যে সবচেয়ে কঠিন, সবচেয়ে স্ট্রাকচার্ড এবং সবচেয়ে সুন্দর যুক্তি নির্ভর যদি কোনো প্রবন্ধ থাকে, তাহলে সেটাকে বলতে হবে অর্ধাঙ্গী। আজকের ক্লাসে আমি চেষ্টা করব, আমি যতটুকু জানি বা বুঝি তার আলোকে অর্ধাঙ্গী এই প্রবন্ধটা মোটামুটিভাবে একটু তোমাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরার। তো আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি, যে সরাসরি প্রবন্ধে চলে যাব না, বা প্রবন্ধ থেকেও আমি পাঠ পরিচিতি বা কবি পরিচিতি ওইগুলো তোমাদের স্লাইড বা পিডিএফে দেখে আমি পড়াবো না। একেবারে একটা রাফ বা একটা থ্রো আলোচনা হবে। একটা প্রবন্ধ বুঝতে গেলে শুরুতে বুঝতে হবে এটা কে লিখেছে, তার মনস্তত্ত্বটা কিভাবে গড়ে উঠেছে, সে কোন পরিবেশে বেড়ে উঠেছিল, কোন কোন বিষয়গুলো তার সাইকোলজিকে এফেক্ট করেছে। এই বিষয়গুলো যদি আমি বুঝি, তাহলেই আমি একমাত্র বুঝতে পারবো যে এই প্রবন্ধটা কেন তিনি এইভাবে উপস্থাপন করেছেন। তিনি তো অন্য বিষয় নিয়েও লিখতে পারতেন, অন্যভাবে উপস্থাপন করতে পারতেন। দেন কবি পরিচিতি বা লেখক বা লেখিকা পরিচিতি যখন আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে, দেন আমরা যাব হচ্ছে পাঠ পরিচিতির আলোচনায়। পাঠ পরিচিতিটা মোটামুটি আমরা একটা সামারি টাইপ শর্টকাট আলোচনা ওইখানে করব। দেন হচ্ছে আমরা মূল প্রবন্ধ বা মূল লেখায় কিন্তু প্রবেশ করব, মূল টেক্সটে আর কি। তো শুরু করা যাক আমাদের মূল আলোচনা। অর্ধাঙ্গী, তাই না? আচ্ছা, অর্ধাঙ্গী লিখেছেন কে? রোকেয়া সাখাওয়াত হোসেন, তাই তো? রোকেয়া সাখাওয়াত হোসেন। আচ্ছা, কিন্তু আমি যদি বলি যে অর্ধাঙ্গী রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেননি, লিখেছেন রোকেয়া খাতুন, তাহলে কি আমার অ্যান্সার হবে? বা আমি যদি এটা না বলে আমি বলি লিখেছেন মিসেস আর এস হোসেন, খুব সুন্দর করে খেয়াল করবে বিষয়গুলো, একেবারেই সিলি ম্যাটার, বাট কনফিউশন কিন্তু এখানে থেকে যায় অনেক সময়। আবার আমি যদি বলি এটা লিখেছেন বেগম রোকেয়া, এখন আমি তোমাদের কাছে যদি এই চারটা অপশন দিই, তাহলে তোমরা কোনটা সিলেক্ট করবে, তাই না? আচ্ছা, রোকেয়া সাখাওয়াত হোসেন তার একটা নাম, রোকেয়া খাতুন সেই একই ব্যক্তি, মিসেস আর এস হোসেন সেও একই ব্যক্তি, আবার বেগম রোকেয়া সেও একই ব্যক্তি। এখন এগুলোর পাশাপাশি আমি আবার আরো একটা ইনফরমেশন দিতে পারতাম যে নারী জাগরণের পথিকৃৎ, তাই না? হতো। এখন আমাদের বইতে টাইটেল হিসেবে দেওয়া আছে রোকেয়া সাখাওয়াত হোসেন, সেই জন্য আমরা এটা পিক করব। এখন জন্মসূত্রে জন্মসূত্রে বেগম রোকেয়া হিসেবে যাকে আমরা জানি তার নাম ছিল রোকেয়া খাতুন। পরবর্তীতে যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে, তখন তার নামের সাথে একটু লেজুর যুক্ত হলো রোকেয়া সাখাওয়াত হোসেন, এটা হচ্ছে আফটার ম্যারিজ। এবং মিসেস আর এস হোসেন তিনি যতগুলো প্রবন্ধ, গদ্য, উপন্যাস যা কিছুই লিখেছেন, তার প্রত্যেকটা লেখনী এই নামে পরিচিত হয়েছে বা এই নামে প্রকাশিত হয়েছে, মিসেস আর এস হোসেন। তাহলে এটা হচ্ছে তার লেখা প্রকাশের নাম, তিনি যতগুলো লেখা লিখেছেন। আচ্ছা, লেখা প্রকাশিত হয়েছে এই নামে, মিসেস আর এস হোসেন নামে। এবং বেগম রোকেয়া হিসেবে তাকে আমরা শর্টকাটে জেনে থাকি। তাহলে এই হচ্ছে মোটামুটি রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা নামের ইতিবৃত্ত, তাই না? বৃত্তান্ত বিষয়, খুবই সিলি ম্যাটার, বাট অনেকের কাছে এটা কনফিউজড বলে মনে হয়। আচ্ছা, নামের এই বিষয়টা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা তার জন্মসালে প্রবেশ করি। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন
1880-তে তৎকালীন সময়ে বাংলার রেনেসার স্বর্ণযুগ চলতেছে, বেঙ্গল রেনেসান্স। 1880 সালের 9 ডিসেম্বর 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণ করেন একটা রক্ষণশীল মুসলিম পরিবারে, কনজারভেটিভ একটা ফ্যামিলিতে, একটি রক্ষণশীল মুসলিম পরিবারে। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে আসলে তার শৈশবটা কেমন কাটতে পারে। তার বাবার নাম অনেক বড়, আমি যদি শর্টকাটে তার বাবার নামটা লিখি, তার বাবা ছিলেন হায়দার সাহেব। এই হায়দার সাহেবের আবার একটু বৈশিষ্ট্য আছে, গুণ আছে। হায়দার সাহেবের ছিল 3টা মেয়ে এবং 2টা ছেলে। সেই 3জন মেয়ের মধ্যে একজন হচ্ছে আমাদের লেখিকা বেগম রোকেয়া। ছেলেদের শিক্ষার বিষয়ে তিনি মোটামুটি একটু উদার ছিলেন, কিন্তু মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি ছিলেন আগা গোড়া রক্ষণশীল একজন মানুষ। তৎকালীন সময়ে যখন বেগম রোকেয়ার জন্ম, ওই সিচুয়েশনটা এমন ছিল, মেয়েরা শুধু লেখাপড়া করতে পারবে না বিষয়টা এরকম না, মেয়েরা লেখাপড়া করতে পারতো, কিন্তু তৎকালীন সময়ে মেয়েদের জন্য বাংলা এবং ইংরেজি পড়া ছিল এক প্রকার পাপ, এটা বলে গণ্য করা হতো। এখন অনেকে আবার আমাকে প্রশ্ন করতে পারে যে তাহলে উনি কি ভারতবর্ষের সকল নারীদের নিয়ে কথা বলছেন? না, উনি পুরো প্রবন্ধটা হয়তো নারীদের, সমগ্র ভারতবর্ষের নারীদের মুক্তির আকাঙ্ক্ষা নিয়েই আসলে লিখেছিলেন, কিন্তু তিনি রেফারেন্স হিসেবে এখানে ব্যবহার করেছেন কিন্তু মুসলিম নারী সমাজ। তাহলে বুঝতে হবে সে নিজেও একটা মুসলিম পরিবারের মেয়ে এবং তিনি মুসলিম নারী সমাজের মধ্যে যত রক্ষণশীলতা রয়েছে সেই সকল রক্ষণশীলতাকেই কিন্তু এই প্রবন্ধে সবচেয়ে বেশি হাইলাইট করেছেন। তাহলে বাঙালি মেয়েদের যারা বিশেষ করে মুসলিম, এই মুসলিম মেয়েদের বাংলা এবং ইংরেজি পড়া এক প্রকার পাপ বলেই গণ্য করা হতো। তাহলে তারা কি পড়তো? তারা কি কোনো কিছুই পড়তো না? পড়তো। তারা পড়তো আরবি, তারা পড়তো ফার্সি। তাহলে সেই সূত্রে আমাদের লেখিকা বেগম রোকেয়া তিনিও আরবি এবং তিনিও ফার্সি পড়েছেন, এবং এই আরবি ফার্সির একটা কনটেক্সট আপনাদের মূল প্রবন্ধের মধ্যেও আপনারা পাবেন। করিম বব খাসে বর হালেমা এরকম কিছু একটা লাইন আছে, সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করবেন। তো এই লাইনগুলো আমরা প্রবন্ধ যখন পড়বো তখন এই আলোচনা আপনাদের সামনে আসবে। আচ্ছা, তাহলে আরবি এবং ফার্সি তারা পড়তো। তার শিক্ষা জীবন নিয়ে জানার আগে তার একটা ছোট্ট উপাধি আছে, তাকে বলা হয় নারী জাগরণের পথিকৃৎ। তাকে বলা হয় নারী জাগরণের পথিকৃৎ। এখন নারী জাগরণের পথিকৃৎ, আমি একটু এই বিষয়টা এই পাশ থেকে মুছে দিচ্ছি, আশা করি এটা আপনাদের বোঝা হয়েছে। এই পাশে আমার একটু পেজ লাগবে। আচ্ছা, ওকে, ডান। বেগম রোকেয়াকে বলা হতো নারী জাগরণের পথিকৃৎ, কিন্তু আমি যদি বলি নারী জাগরণের পথিকৃৎ বলা হতো ঠিক আছে, কিন্তু আমি কি তাকে নারী আন্দোলনের পথিকৃৎ বলতে পারবো? এই হচ্ছে একটা কনফিউশন, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই কনফিউশনে ভোগে। নারী জাগরণের পথিকৃৎ বলা হতো বেগম রোকেয়া, কিন্তু নারী আন্দোলনের পথিকৃৎ বলা হতো আমাদের আরেকজন লেখিকা আছে, লিখেছেন তাহার এই পরে মনে, তার নাম সুফিয়া কামাল। এই মহিলা, তার উপাধি ছিল নারী আন্দোলনের পথিকৃৎ। এখন মূল বিষয়টা কোথায় দেখেন, নারী জাগরণ আর নারী আন্দোলন এই দুইটা টপিকের মধ্যে বা এই দুইটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখেন। বেগম রোকেয়া যখন জন্মগ্রহণ করে, তৎকালীন যে প্রিভেইলিং সোসাইটি বা কাস্টমস বা যে ট্রেডিশনগুলো ছিল, নারীরা এক প্রকার দেখা যায় কি সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত হতো পুরুষদের তুলনায়। পুরুষরা শিক্ষা পেত, পুরুষরা একেবারে 16 আনাই তাদের অধিকার সম্পর্কে সচেতন ছিল, এদিকে নারীরা ছিল তাদের অধিকার সম্পর্কে একেবারেই অসচেতন, কারণ তাদের মধ্যে শিক্ষা দীক্ষা ছিল না। তাদেরকে শুধুমাত্র 4 দেয়ালের মধ্যে, যে বলে না রাঁধুনির একটা এক্সাম্পল দেওয়া আছে প্রবন্ধে, দেখবেন তাদেরকে ঘরের একটা মালামাল বা একটা দ্রব্য হিসেবে বিবেচনা করা হতো, তাদেরকে কিন্তু মানুষ হিসেবে বিবেচনা করা হতো না। সেই সময় বেগম রোকেয়া দেখলেন যে না, পারিপার্শ্বিক অবস্থা যেহেতু এতটা বিভৎস হয়েছে, তাহলে নারীদের মূল সমস্যাটা কোথায়, তারা কেন তাদের অধিকার আদায় করতে পারছে না, তারা কেন সচেতন হতে পারছে না? মূল ল্যাকিংসটা ছিল হচ্ছে তাদের শিক্ষার অভাব।
তখন তিনি চিন্তা করলেন যে না, বাংলার মেয়েরা তো অনেক ঘুমিয়েছে, আসলে মেয়েরা অনেক ঘুমায়, সায়েন্সের অনেক আপনারা দেখবেন রিসার্চ দেখলে ছেলেদের চেয়ে মেয়েরা আসলে একটু বেশি ঘুমায়। আমার কাছে এটা খুব মজার মনে হয় যে মেয়েরা হয়তো ঘুমায় বেশি, এই জন্য হচ্ছে বেগম রোকেয়া চাইছে না ওদেরকে আর ঘুমাইতে দিব না, ওদেরকে এখন ঘুম থেকে তুলতে হবে। জোকস অ্যাপার্ট, তো আসলেই তারা ঘুমিয়েছিল, তাই না? তো তাদেরকে জাগানোর জন্যই হচ্ছে বেগম রোকেয়া চেষ্টা করেছেন। এটা হচ্ছে একদম ফাউন্ডেশন, মানে একদম ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে তিনি কাজ শুরু করেছেন। কিন্তু সুফিয়া কামালের যদি আপনি জন্মসালটা দেখেন, তিনি কিন্তু বেগম রোকেয়ার পরবর্তীতে তার ডিসেন্ডেন্ট। তো সেই ক্ষেত্রে বেগম রোকেয়ার দ্বারা সুফিয়া কামাল অনেক প্রভাবিত হয়েছিলেন, এবং পরবর্তীতে দেখেন বেগম রোকেয়া যে আইডিয়া বা যে কনসেপ্টগুলো শিখিয়ে দিয়ে গেছেন, যেগুলো তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে, সেইগুলো তিনি নিজের মধ্যে অ্যাবজর্ভ করেছেন, এবং পরবর্তীতে সেটা রাষ্ট্রীয় এবং আইনি পদ্ধতিতে নারীদের অধিকার আদায়ের জন্য তিনি খুব সম্ভবত নারী মহিলা পরিষদ বা এরকম একটা সংগঠন গঠন করেছিলেন সম্ভবত সুফিয়া কামাল। তো বিভিন্ন সাংগঠনিক পদ্ধতিতে আইনি লড়াইয়ের মাধ্যমে, বিভিন্ন রাজপথে আন্দোলনের মাধ্যমে তিনি নারীদের অধিকার আদায় করার চেষ্টা করেছিলেন। এই জন্য সুফিয়া কামালকে বলা হচ্ছে নারী আন্দোলনের পথিকৃৎ, আর অপরদিকে বেগম রোকেয়াকে বলা হচ্ছে নারী জাগরণের পথিকৃৎ। তো এই দুটা বিষয়ের মধ্যে প্লিজ আপনারা গুলিয়ে ফেলবেন না। তো এক্সামে অনেক সময় অপশনগুলো আসে, বইতে এগুলো দেওয়া আছে, আমরা হয়তো শুধু মুখস্থ করে যাই, কিন্তু এক্স্যাক্টলি এর পিছনের যে কনটেক্সটটা আসলে কি, এটা কিন্তু আমরা কখনো বোঝার চেষ্টা করি না। তো আমি চাই আপনারা প্রবন্ধ পড়বেন, কিন্তু এ টু জেড একেবারে ফান্ডামেন্টাল ইস্যুগুলো সহ বুঝে বুঝে পড়বেন, তাহলে একটা ক্লাসের বেশি আপনাদের আর কখনোই প্রয়োজন হবে না। আচ্ছা, তো আমরা নেক্সট একটু অগ্রসর হতে পারি। আচ্ছা দেখেন, 9 ডিসেম্বর তিনি যে জন্মগ্রহণ করেছিলেন, এই 9 ডিসেম্বর নিয়ে একটা মজার আছে, মজার বলবো না, একটা ইনফরমেশন আমাদের জেনে রাখা দরকার। আপনারা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন তখন আপনাদের এটা প্রয়োজন হবে। 9 ডিসেম্বরকে বলা হয় রোকেয়া দিবস, আবার রোকেয়া পদকও কিন্তু আছে, এগুলো আপনারা জাস্ট একটু জেনে রাখলেন আর কি। 9 ডিসেম্বর হচ্ছে রোকেয়া দিবস। আচ্ছা, তো বেগম রোকেয়াকে বুঝতে হলে আমি 3টা মূল বেসিস থেকে হচ্ছে বেগম রোকেয়াকে বোঝার চেষ্টা করি। সেই 3টা বেসিস কি কি? ফার্স্ট অফ অল, বেগম রোকেয়ার বিদ্যা চর্চা। খুব সুন্দর করে পয়েন্টগুলো খেয়াল করবেন, তাহলে লেখিকার মূল কনটেক্সট আপনি বুঝতে পারবেন। বেগম রোকেয়ার বিদ্যা চর্চা। সেকেন্ড ওয়ান হচ্ছে বেগম রোকেয়ার সাংগঠনিক শিক্ষা বা শিক্ষা কার্যক্রম। থার্ডলি হচ্ছে সামাজিক প্রগতি। সামাজিক প্রগতিকে তিনি কিভাবে মূল্যায়ন করেছেন, বা তার দৃষ্টিকোণ থেকে প্রগতিটা আসলে কিভাবে সম্ভব। আচ্ছা, তো আমি এই 3টা কনটেক্সট থেকে আপনাদের জাস্ট এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যে বেগম রোকেয়া আসলে কে ছিলেন, কেন তিনি এইভাবে গড়ে উঠেছিলেন, কেন তিনি এই লেখনীগুলো আমাদের জন্য লিখে গিয়েছেন। অনেকে হয়তো না বুঝেই আটকা বেগম রোকেয়াকে কি করবেন, গালাগাল দেওয়া শুরু করবেন, নারীবাদী 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 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু। সে কেন এগুলো লিখছে, সে এগুলো লিখছে বলে আজকে আমাদের সংসারে এই ঝামেলায় এত মানে হিজিবিজি একটা অবস্থা আর কি। মূল বিষয়টাকে বোঝার চেষ্টা করেন। বিদ্যা চর্চা দেখেন, আমি আগেই বলেছি সেই সময়ে কিন্তু বাঙালি মেয়েদের বাংলা আর ইংরেজি পড়া ছিল পাপ। তো যেহেতু বাংলা আর ইংরেজি সে পড়তে পারতো না, তাকে বাধা দিয়েছিল তার বাবা, তাহলে সে কিভাবে বাংলা আর ইংরেজি শিক্ষা লাভ করেছিল? সে বাংলা শিক্ষা লাভ করেছিল তার মায়ের পৃষ্ঠপোষকতায়। এবং ওই যে বলেছিলাম তার 2 জন ভাই ছিল, তার এক ভাই ইব্রাহিম খুব সম্ভবত তার নাম, তার ভাইয়ের সাহায্যে তিনি লুকিয়ে লুকিয়ে ইংরেজি শিখেছেন। প্রকাশ্যে শিখতে পারেননি, তিনি লুকিয়ে লুকিয়ে ইংরেজি শিখেছেন নিজের গরজে, নিজের ইচ্ছায়, সমাজের সামষ্টিক স্বার্থে, নিজের আত্ম উন্নয়নের স্বার্থে। এটাকে বলা হয় স্বশিক্ষা, মুখস্থবিদ্যা বলা হয় না এটাকে। তাহলে এই হচ্ছে তার শিক্ষার দৌড়। এই পর্যন্ত তিনি বাংলা শিখলেন মায়ের পৃষ্ঠপোষকতায়, ইংরেজি তিনি শিখলেন তার ভাইয়ের কাছে লুকিয়ে লুকিয়ে। এবং আরো একজন মানুষ আছে, সৈয়দ সাখাওয়াত হোসেন, আপনারা অনেকে জানেন, তার অর্ধাঙ্গ, আবার সাখাওয়াত হোসেনের অর্ধাঙ্গী হচ্ছে বেগম রোকেয়া। সৈয়দ সাখাওয়াত, আচ্ছা, সৈয়দ সাখাওয়াত হোসেন। এই সৈয়দ সাখাওয়াত হোসেন, তার ছোট্ট একটু পরিচয় আছে। তিনি ছিলেন ডেপুটি
ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। কোথাকার ম্যাজিস্ট্রেট ছিলেন? ছিলেন ভাগলপুরের। তিনি ছিলেন কলকাতার ভাগলপুরে তিনি ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তাকে যখন বিবাহ করলো, এই সাখাওয়াত যে টাইটেলটা, এটাও কি হলো? বেগম রোকেয়ার সাথে সংযুক্ত হলো। তখন থেকে তার নাম হয় রোকেয়া সাখাওয়াত হোসেন। এবং খুব অল্প বয়সে রোকেয়া সাখাওয়াত হোসেন বিবাহ করেছে। কত বছর সেটা আমি আর বললাম না, সেটা আপনারা নিজেরাই দেখে নেবেন। এই হচ্ছে মোটামুটি অবস্থা। তার বিদ্যা চর্চা সম্পর্কে আমাদের মোটামুটি জানা হলো। আচ্ছা, এখন যদি তার শিক্ষা কার্যক্রম আমরা জানতে চাই, তাহলে আমাদের দুইটা সংগঠন নিয়ে কথা না বললেই নয়। দেখেন, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় কতটা ইন্টার রিলেটেড, এইভাবে ভেঙে ভেঙে না বুঝলে আপনারা কখন শিখতে পারবেন না। দেখেন, সৈয়দ সাখাওয়াত হোসেন ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট ভাগলপুরের। এই জন্য তিনি কি করলেন? তার স্বামীর মৃত্যুর পরে তার স্বামীর স্মৃতির স্মরণে তিনি ভাগলপুরে প্রথমে একটা স্কুল খুললেন। সেটাকে বলা হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল না, স্কুল আর কি, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। প্রথমত এটা ছিল ভাগলপুরে তার স্বামীর স্মৃতি হিসেবে বা নিদর্শন হিসেবে, কিন্তু খুব কম সংখ্যক ছাত্র বা ছাত্রী, ছাত্র তো অপশন নেই, মেয়েরাই ছিল আর কি। তো সাখাওয়াত মেমোরিয়াল স্কুলটা পরবর্তীতে ভাগলপুর থেকে ট্রান্সফার করে নেওয়া হয় হচ্ছে আপনার কলকাতায়। এখনো মনে হয় কলকাতায় এটা আছে কি না আছে সেটা দেখে নেবেন আপনারা, পরে এটা কলকাতা ট্রান্সফার করা হয়। আর একটা সংগঠন আছে যেটা দিয়ে সবচেয়ে ভালোভাবে জানা যায় আসলে রোকেয়া সাখাওয়াত হোসেনের উদ্দেশ্য কি ছিল। সেই সংগঠনের নাম হচ্ছে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। আপনারা তো অনেকে জানেন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। ইসলাম শব্দটা আছে মোটা, মাশাআল্লাহ, ইসলামিক। আপাতত তাই মনে হইতেছে, আসলে ইসলামিক কিনা দেখি ভিতরে ঢুকা কি আছে না আছে। এই আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করা হয় 1916 সালে। এবং এই সংগঠনের একটা বৈশিষ্ট্য আছে, বাংলার প্রথম আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম ছিল বাংলার প্রথম মহিলা বা মুসলিম, মহিলা না বলি আমি, মুসলিম নারী সংগঠন বলি, এটা আরো স্পেসিফিক হয়। বাংলার প্রথম মুসলিম নারী সংগঠন, মুসলিম নারী সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল বাংলার যারা অপ্রেসড মুসলিম নারী সমাজ রয়েছে, সেই নারী সমাজের অধিকার নিয়ে তিনি কথা বলবেন, সেই নারী সমাজের শিক্ষা নিয়ে তিনি কথা বলবেন, সেই নারী সমাজকে তিনি সচেতন করে তোলার চেষ্টা করবেন। এই হচ্ছে এই আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য। তাহলে এই দুইটা সংগঠন দিয়ে মোটামুটি বোঝা যায় যে রোকেয়া সাখাওয়াত হোসেন কি করতে চেয়েছেন, তিনি সমাজকে কিভাবে পরিবর্তন করতে চেয়েছেন। এমনি এমনি স্কুল প্রতিষ্ঠা করেননি, এমনি এমনি সংগঠন খুলে বসেননি ব্যবসা করার জন্য। এখন দেখেন, তার বিদ্যা চর্চা আর শিক্ষা কার্যক্রম যদি আমাদের কাছে স্পষ্ট হয়ে থাকে, লাস্ট ওয়ান তার সামাজিক প্রগতি, আমি এটাকে বলি তার সোশ্যাল ফিলোসফি। বেগম রোকেয়াকে একজন ফিলোসফার বললেও কিন্তু ভুল হবে না। দেখেন, তার সামাজিক প্রগতিটা এইভাবে ছিল যে এই আজকের যে সমাজ, আজকের সমাজ বলতে তার যে তৎকালীন সময়ের সমাজের আজকের সমাজের মধ্যে যে ভিন্নতা রয়েছে, এর পিছনে তার অবদান একেবারেই অনস্বীকার্য। কিন্তু তার কোর ফিলোসফিটা আসলে কি ছিল? দেখেন, তিনি চেয়েছেন এই সমাজ তখনই পরিবর্তিত হবে যখন নারীরা শিক্ষিত হয়ে উঠবে। ফার্স্ট অফ অল, একটা পরিবারে দেখবেন আপনারা সামাজিকীকরণ সম্পর্কে অনেকে ধারণা আছেন, তাই না? সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ, একটা শিশু যখন একেবারে ছোট, যখন তার জন্ম হয়, ঠিক তার পরবর্তীতে তার সামাজিকীকরণ কিন্তু শুরু হয়ে যায়। এবং যখন সে ভাষা আদান প্রদান করতে পারে, তখন তার সামাজিকীকরণ প্রক্রিয়াটা আরো একটু বেশি ডেভেলপড হয়। এর পূর্বে হয় তবে সামান্য লেভেলে আর কি। তো এই শিশু সবচেয়ে বেশি কাছাকাছি থাকে তার মায়ের কাছে, এবং পরিবারকে বলা হয় সমাজের সবচেয়ে ক্ষুদ্র ইউনিট এবং সামাজিকীকরণের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল একটা ফ্যাক্টর। তাহলে এই পরিবারের শিশু যখন মায়ের কাছে সবচেয়ে বেশি থাকছে, তার সংস্পর্শে, তখন একজন শিক্ষিত নারী বা একজন শিক্ষিত মা, তার গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু তৎকালীন সেই ব্রিটিশ ভারতে নারীদের বা মায়েদের শিক্ষার কোনো সুযোগ ছিল না বা কোনো মূল্য ছিল না। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে দেখবেন, যখন মেয়েরা শিক্ষিত হয়ে উঠবে, তখন কি হবে? তখন সন্তানেরা শিক্ষিত হবে, তখন সন্তানেরা হবে শিক্ষিত। সন্তানেরা যখন শিক্ষিত হবে, তখন গোটা একটা প্রজন্ম শিক্ষিত হয়ে উঠবে। এভাবে আস্তে আস্তে একটা গোটা প্রজন্ম যখন শিক্ষিত হয়ে উঠবে, তখন সেই প্রজন্ম যখন সমাজ এবং রাষ্ট্রের ভার নেবে, তখন সমাজ আর রাষ্ট্র কি হবে?
অটোমেটিক্যালি উপরের দিকে উঠবে, তাদের উন্নতি বা অগ্রগতি এটা কেউ আর দমিয়ে রাখতে পারবে না। কিন্তু সেই সমাজের কোর যে বিষয়টা, একদম মূল যে ফ্যাক্টরটা, এই মূল ফ্যাক্টরটাই কিন্তু কি ছিল, একেবারে স্টপ ছিল। তাহলে মেয়েরা যেহেতু শিক্ষিত হতে পারবে না, নারী সমাজকে যদি আমরা অশিক্ষিত রাখি, একটা দেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যাকে আমরা কি করলাম, মানুষকে অশিক্ষিত রেখে দিলাম। তাহলে নারীরা শিক্ষিত না হলে সন্তানরা শিক্ষিত হতে পারবে না, সন্তানরা যদি শিক্ষিত না হয় একটা শিক্ষিত প্রজন্ম গড়ে উঠতে পারবে না, আর প্রজন্ম যদি শিক্ষিত না হয় তাহলে এই সমাজ আর এই রাষ্ট্র কখনোই অগ্রগতি করতে পারবে না। এই জন্যই রোকেয়া সাখাওয়াত হোসেন কি করেছেন, সামাজিক অগ্রগতির জন্য সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন নারী শিক্ষার উপর, নারীদের অধিকারের উপর, নারীদের সচেতনতার উপর। এই হচ্ছে আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেনের একদম কোর যে ইনফরমেশন, এইটা যদি কারো মাথায় একেবারে গেঁথে যায়, কেউ যদি সুন্দর করে এটা বুঝে থাকে, তাহলেই সে উপলব্ধি করতে পারবে কেন অর্ধাঙ্গী লিখেছে আর অর্ধাঙ্গীতে তার পজিশনটা আসলে কি। আচ্ছা, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি, কতটুকু পারছি জানি না, চেষ্টা করছি আর কি। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি তার সম্পর্কে আমরা জানলাম। আর একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব, আমি হয়তো এই বিষয়টা একটু মুছে দিই আপনাদের এখানে, আপনাদের অনেকের লেখা বা দেখা হয়ে গিয়েছে। দেখেন, পিপাসা নামে 1920 সালের দিকে, সম্ভবত সালটা আমি লিখলাম না, তার একটা ছোট গল্প আছে। তার একটা ছোট গল্প নাম হলো পিপাসা। এই পিপাসা খুব সম্ভবত নবপ্রভা নামে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, অর্ধাঙ্গীয় সম্ভবত নবপ্রভাতেই প্রকাশিত হয়েছে। এটা পাঠ পরিচিতিতে আপনাদের দেওয়া নাই, আপনারা দেখলে হয়তো নবপ্রভাই আপনারা পাবেন আর কি, এটা নিয়ে আমি আলোচনা করব না। এই পিপাসা নামক একটা ছোট গল্প দিয়েই তার কি হয়, সাহিত্যিক হিসেবে তার যাত্রা শুরু হয়। সাহিত্যিক হিসেবে যখন তার যাত্রা শুরু হয়, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ওভার দ্য টাইম তিনি অনেক মাস্টারপিস আমাদের জন্য কি করেছেন, রেখে গিয়েছেন। এবং আপনারা কবি পরিচিতি যদি কেউ পড়ে থাকেন, কারো সামনে বই যদি থাকে, বই খুলে দেখতে পারেন, ওইখানে 4টার কথা বলা আছে। 4টাই উপন্যাস বা 4টাই ছোট গল্প এরকম না, সেই 4টা হচ্ছে এরকম। প্রথমে খুব সম্ভবত রয়েছে পদ্মরাগ, আমি যদি ভুল না করি, পদ্মরাগ প্রকাশিত হয়েছে 1924 সালে। পদ্মরাগের পরে রয়েছে হচ্ছে আপনার অবরোধবাসিনী। অবরোধবাসিনী প্রকাশিত হয় 1931 সালে। অবরোধবাসিনীর পরে প্রকাশিত হচ্ছে মতিচুর। তারপর হচ্ছে মতিচুর প্রকাশিত হয় হচ্ছে আপনার 1904 সালে। দেন প্রকাশিত হয়েছে তার মাস্টারপিস সুলতানার স্বপ্ন। এই সুলতানার স্বপ্ন প্রকাশিত হয় আপনার 1905 সালে। আচ্ছা, বিষয়টা হচ্ছে সুলতানার স্বপ্নটা হচ্ছে আপনার ইংলিশে একটা ট্রান্সলেট করছিল খুব সম্ভবত এরকম, সুলতানাস ড্রিম। সুলতানা, আবার অ্যাপোস্ট্রফি আছে, সুলতানার, যারা ইংলিশে কাছে দেখে নিয়েন অ্যাপোস্ট্রফির ব্যবহার কোথায় হয়, সুলতানাস ড্রিম। মজার ঘটনা হচ্ছে এই সুলতানার যে ড্রিম, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের এক্সামের জন্য, যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আবার এটার গুরুত্ব অনেক বেশি। কারণ কি জানেন, এটার যে ভূমিকা অংশ আছে না, প্রিফেস যেটাকে আমরা বলি, বা মুখবন্ধ অনেকে বলে আর কি, এই ভূমিকাটা কে লিখছে জানেন, কাজী নজরুল ইসলাম স্বয়ং লিখছে। কাজী নজরুল ইসলাম তিনি নিজে স্বয়ং এর ভূমিকা লিখেছে। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা মাস্টারপিস। আমি তো নিজে পড়ি নাই সুলতানার স্বপ্ন, আপনারা পড়তে পারেন, তবে কনটেক্সটে কি আছে আমার জানা আছে। দেখেন, একটু জানা দরকার। শুধুমাত্র অর্ধাঙ্গী পরীক্ষায় আসবে, অর্ধাঙ্গী পড়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার অন্য লেখনীর কনটেক্সট তোমাকে বুঝতে হবে। তিনি কিন্তু রেফারেন্স দিয়েছেন, তিনি খুব সম্ভবত আপনার ইসে আছে কয়েকটা, যে নবদম্পতির প্রেমালাপ আছে, তারপর হচ্ছে আপনার বোধোদয় আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আবার হচ্ছে কি বলে স্ত্রী জাতির অবনতি বা এরকম কিছু একটা প্রবন্ধেরও তিনি রেফারেন্স টেনেছিলেন। এগুলো আমরা মূল প্রবন্ধে আলোচনা করব। কিন্তু কথা হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড কিভাবে। দেখেন, পদ্মরাগ এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না, অবরোধবাসিনীটা আমাদের জন্য গুরুত্ব। অবরোধ মানে কি, 4 দেয়ালের ভিতরে আটকায় রাখা বা অ্যাট এনি কস্ট কাউকে সাপ্রেস করে রাখা। এখন মুসলিম সমাজে তারা ওই যে দেখবেন আপনারা লাল সালো যারা পড়বেন, বলে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি। কিছুটা তিনি এবং রোকেয়া সাখাওয়াত এখানে ওইরকমই একটা প্রকাশ করেছেন যে মুসলিমদের পর্দা প্রথা, এই পর্দা প্রথা এতটাই রিজিড ছিল সেই সময়, তিনি মনে করতেন এই পর্দা প্রথার জন্য মেয়েদের অনেক অসুবিধা হয়েছে, নারী সমাজের প্রচুর অসুবিধা হয়েছে। এই অসুবিধাকেই তিনি এখানে কি করেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। তার বাস্তব জীবনের 47টা ঘটনা
তার বাস্তব জীবনের 47টা ঘটনা আছে, সেই ঘটনাগুলোকে তিনি একত্রে সংযুক্ত করে কি করেছেন, এই অবরোধবাসিনী ছোট গল্পটা তিনি কি করেছেন, সংকলন করেছেন। তাহলে দেখেন এইখানেও কিন্তু তিনি পর্দা প্রথার অসুবিধা নিয়ে লিখেছেন, এবং মূল প্রবন্ধেও কিন্তু তিনি ফার্সি নারীদের হচ্ছে আপনি এখানে কি পর্দার একটা রেফারেন্স টেনেছিল খুব সম্ভবত, যে তারা পর্দার আড়ালে চলে আসে। এবার দেখেন মতিচুরেও মোটামুটি ওই একই ধরনের কাজবাজ করেছে। সুলতানার স্বপ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ইউটোপিয়ান। আপনারা অনেকে এই শব্দটার সাথে পরিচিত, ইউটোপিয়ান, সরি স্পেলিং মিস্টেক হয়ে গেল আর কি, এটা আবার লিখি, ইউটোপিয়ান। এটা হচ্ছে ইউটোপিয়ান একটা ক্লাসিক যেটাকে বলে আর কি। আপনারা প্লেটোর রিপাবলিক হয়তো আপনারা পড়বেন না, আপনাদের না পড়ারই কথা, কেউ যদি পড়ে থাকেন এটা তার জন্য একটা অ্যাডভান্টেজ। এটা হচ্ছে একটা ইউটোপিয়ান ক্লাসিক। ইউটোপিয়ান বলতে বোঝায় কি, জল্পনা কল্পনা। আমরা বলি না পাগলের সুখ মনে মনে সে একটা সমাধান দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় ওই সমাধানটা কি সমাজে প্রয়োগ করা যায় না, বা ওটার সম্পূর্ণরূপে বাস্তবায়ন একেবারে কিন্তু সম্ভব হয় না। এইগুলোকে বলা হচ্ছে ইউটোপিয়ান, জাস্ট কল্পনা নির্ভর, জল্পনা নির্ভর। এই বেগম রোকেয়া সাখাওয়াত এতটা পাজি মহিলা কি করছে দেখেন, তিনি করছে কি, সেই সময় তার সময় তো মেয়েরা হচ্ছে ঘরের ভিতরে আটকা ছিল আর ছেলেরা হচ্ছে কি বাইরে ছিল। উনি একটা সমাজ বানাইছে, চিন্তা করছে, ভাবছে আমি এখন আমার নিজের মন মতো একটা সমাজ বানাবো। সেই সমাজে আমি কি করব জানেন, সেই সমাজে সে নারীদেরকে মুক্ত করছে, ঘরের বাইরে নিয়ে আসছে, আর ওদিকে পুরুষ সমাজ যারা ছিল ছেলেরা, ওদেরকে ঘরের ভিতর আটকায় রাখছে। পুরুষ বা ছেলে সমাজকে তারা ঘরের ভিতর বন্দি করে রাখছে। এবার বন্দি করার পর দেখতেছে বাহ, সকল সমস্যার সমাধান হয়ে গেছে। মেয়েরা বাইরে আসছে, ছেলেরা ঘরের ভিতর গেছে, কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কোনো অ্যাবিউজ নেই, কোনো আপনার কিচ্ছু নাই। সমাজে সকল দুর্নীতি, সমাজের সকল প্রকার ব্যভিচার, সমাজের সকল প্রকার সমস্যা নির্মূল হয়ে গেছে। তার মানে এই সমস্যার মূলে কে, সমস্যার মূলে হচ্ছে পুরুষ। এইগুলোর যদি খাঁচার ভিতর আটকায় রাখা যায়, তাহলে মোটামুটি কি সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর মেয়েরা কি করতে পারবে, শান্তিতে বাইরে চলাফেরা করতে পারবে। ওই যে বললাম পাগলের সুখ মনে মনে, তো উনি এইভাবে চিন্তা করছে আর কি। আলটিমেটলি দেখা যায় এটা বাস্তবে হয় না, জাস্ট নিজের মতো করে একটা ইউটোপিয়ান ক্লাসিক দাঁড় করায় ফেলছে আর কি। তো এই হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্যিক কর্মকাণ্ডের একটা ব্রিফ হিস্ট্রি, একটা সংক্ষিপ্ত হিস্ট্রি আপনাদের সামনে দিলাম। আমাদের এরই সাথে সাথে কবি পরিচিতির আলোচনা শেষ। তার একদম ইনিশিয়াল সময়, তার ম্যারেজ টাইম, তার বিদ্যাচর্চা, তার শিক্ষা সংগঠন, তার সামাজিক প্রগতির যে দর্শন এবং তার সাহিত্যিক কর্মকাণ্ড চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার। কোথাও হয়তো কোনো গ্যাপ নেই, আপনারা গ্যাপ পাবেন না। একটু ইন ডিটেলসে আলোচনা করছি কেন, এইটুকু আর ক্লিয়ার হয়ে গেছে, সে প্রবন্ধে কোনো লাইনে আটকাবে না, কারণ সে জানে রোকেয়া সাখাওয়াত হোসেন কি নিয়ে লিখতে যাচ্ছে, তাই না? একটা মহিলা যুদ্ধের আয়োজন করতেছে। সেই যুদ্ধে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে, সেটা হলো পাঠ পরিচিতি। দেখেন কবি পরিচিতি তো শেষ করলাম, পাঠ পরিচিতি পড়ব না, এটা কি হয় না? পাঠ পরিচিতিতে কি আছে? আমি একদিকে কনসিকুয়েন্স রাখলাম, কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল, এবং আরেকদিকে রাখলাম হচ্ছে কজটা এই পাশে রাখা উচিত ছিল, যাই হোক সমস্যা নেই। একদিকে হচ্ছে কনসিকুয়েন্স, আরেকদিকে হচ্ছে কজ। এই কনসিকুয়েন্স আর কজ এই প্রসেসের মাধ্যমে তিনি পাঠ পরিচিতিটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আমি জাস্ট 2টা বা 3টা লাইন লিখবো, পুরো পাঠ পরিচিতি শেষ, একদম সহজভাবে বুঝবেন। আগে কারণগুলো লিখি। তৎকালীন সময়ে পুরুষরা ছিল স্বার্থপর, এখনো না, এখন স্বার্থপর না, এখন মেয়েরা স্বার্থপর। আচ্ছা, পুরুষরা তৎকালীন সময় ছিল স্বার্থপর এবং তাদের মধ্যে একটা আধিপত্য, ডমিনেন্সি ভাব ছিল, তাই না? আমার ভাষ্যে না, রোকেয়ার ভাষ্যে আধিপত্যকামী, একটা আধিপত্যকামী মনোভাব ছিল। এখন আবার জিজ্ঞাসা না মনোভাব কি, তার আবার সাইকোলজি পড়া লাগবে মনোভাব বোঝার জন্য। এই হচ্ছে কারণ, পুরুষরা ছিল স্বার্থপর এবং তাদের আধিপত্যকামী একটা মনোভাব ছিল। এখন এই কারণের ফলে সমাজে কি হয়েছে হচ্ছে নারীদের যত ক্ষতি সব নারীদের হয়েছে। নারীরা কি হয়েছে, নারীরা পশ্চাৎপদ হয়েছে, পশ্চাৎপদ, যাই হোক, নারীরা ছিল হচ্ছে অধিকারহীনা, বা নারীদের কোনো অধিকার ছিল না, তারা পিছায় পড়ছে, তাদের কোনো অধিকার ছিল না, তারা পশ্চাৎপদ হয়েছে,
তাদের কোনো শিক্ষা ছিল না, তাদের সম অধিকার নেই, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে নেই 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 নেই, কোনো কিছুতেই নাই। তার মানে এই হচ্ছে মোটামুটি হচ্ছে কজ, যেই কজের ফলে তিনি দেখিয়েছেন আমাদের সমাজের এই যে বর্তমান অবস্থা, তার পিছনে দায়ী কে? ওই যে পুরুষ সমাজ। এই নারী সমাজের যত অবনতি, তার মূল দায়ী হচ্ছে কে? পুরুষ সমাজ। এখন তিনি দেখতেছেন এইভাবে সমাজ চলতে পারে না, সমাজ এগোতে পারতেছে না। যদি সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তিনি প্রশ্ন করলেন, সমাজ তো এগোতে পারছেন না, তাহলে এর কারণ কি? কারণ আপনারা জানেন, পুরুষদের বা পুরুষতান্ত্রিক সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, খুব ন্যারো মাইন্ডসেট, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। এই পুরুষদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির জন্য তৎকালীন সমাজটা এগোতে পারছে না। তাহলে এই সমাজকে যদি আমি এগিয়ে নিতে যাই তাহলে আমার কি করতে হবে? প্রশ্ন করলেন, আমি কি করলে এই সমাজটা এগোবে? তখন তিনি দেখলেন যে এই যে পুরুষদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, এইটাকে আগে কি করতে হবে? মাইনাস করতে হবে। এবং আরেকটা বিষয়, এক্সট্রা জিনিস লাগবে, সেই জিনিসটাকে তিনি বলতেছেন নারী জাগরণ। নারীদের ঘুম থেকে জাগাইতে হবে। ওঠো রমণীকুল, অনেক ঘুমিয়েছো, আর ঘুমাইও না, তোমরা অনেক অলস। আচ্ছা, এই হচ্ছে নারী জাগরণ। তাহলে মোটামুটি বুঝাইতে পারলাম যে আসলে তিনি এই যে প্রবন্ধে কি চেষ্টা করেছেন। ফার্স্ট অফ অল তিনি পুরুষ সমাজ আর নারী সমাজের মধ্যে একটা ডিফারেন্স দেখানোর চেষ্টা করেছেন যে দেখো, তোমরা পুরুষরা স্বার্থপর, তোমরা আধিপত্যকামী, এই জন্য নারী সমাজ কি হয়েছে? দুর্বল হয়েছে, নারী সমাজ অবনত হয়েছে, নারী সমাজে নিজেদের অধিকার নেই, শিক্ষা নেই, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। এরপরে তিনি দেখলেন এইভাবে তো সমাজ এগিয়ে যেতে পারে না, তাহলে সমাজকে এগিয়ে নিতে গেলে কি করতে হবে? সমাজকে পিছিয়ে রেখেছে পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, সেই সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকে আগে মাইনাস করতে হবে, পাশাপাশি নারী একটা জাগরণ ঘটাতে হবে। এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি যদি আমরা রিমুভ করতে পারি এবং একটা নারী জাগরণ তিনি ঘটিয়ে দিতে পারেন, তাহলে এই সমাজ তরতর করে কি করবে? অগ্রগতি করা শুরু করবে। এই জন্যই সেই উদ্দেশ্যে তিনি লিখেছেন অর্ধাঙ্গী। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এর থেকে সহজভাবে আমাকে তো অন্তত কেউ বুঝাই নাই, আমি চেষ্টা করছি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আর কি। এখন প্রবন্ধটার একটা কোয়েশ্চেন করলে কিন্তু প্রবন্ধটা একেবারে ইজি হয়ে যায়। দেখেন, খেয়াল করেন, আমি এখানে লিখে দিতেছি অর্ধাঙ্গী শব্দটাকে ভাঙি। অর্ধাঙ্গী শব্দটা ভাঙলেই আপনার প্রবন্ধের 50% শেষ। অর্ধাঙ্গী এটারে ভাঙলে দুইটা শব্দ আসে, একটা শব্দ হচ্ছে অর্ধ, আর একটা শব্দ হচ্ছে অঙ্গ। অর্ধ মানে তো আধা, আর অঙ্গ মানে হচ্ছে তো অঙ্গই। মনে করেন আমি মানুষটা দাঁড়ায় আছি, আমার একদম নাক থেকে বরাবর সোজা 50% এক পাশে এই পাশে, এক পাশে এই পাশে, তো এইভাবে হচ্ছে কি অর্ধাঙ্গ। এখন তিনি বলতে চাচ্ছেন যে একটা কমপ্লিট মানুষ। অর্ধাঙ্গী আবার তার নাম দেওয়া না, তিনি কিন্তু এটা ব্যঙ্গ করেছেন অনেক জায়গায়, এটা বুঝতে হবে আপনাদেরকে। অর্ধ অঙ্গ, আমাদের সমাজে খুব সুন্দর করে মেয়েদেরকে অর্ধাঙ্গী বলা হয়। তোমরা পুরুষদের অর্ধাঙ্গ, তোমাদের মূল্য এতটাই বেশি, তোমাদের গুরুত্বও এতটা বেশি। এখন বেগম রোকেয়া প্রশ্ন করতেছে, আরে আমরা যদি অর্ধাঙ্গ হই, আমাদের গুরুত্ব যদি এতই থাকে, আমাদের মূল্য যদি এত থাকে, তাহলে আমরা সমান অধিকার পাবো না কা? আমরা সমান শিক্ষা পাবো না কা? আমাদের সমান রাইটস নেই, সমান শিক্ষা নেই, সমান অধিকার নেই, সচেতনতা নেই, কেন এইগুলা নাই? তাহলে তোমরা কি আমাদের সাথে মজা করতেছো? শুধু নামেই আমাদের অর্ধাঙ্গী বলতেছো, কিন্তু আসলে কাজের বেলায় কি কোনো কিছু আমরা পাচ্ছি না, শুধুমাত্র মুখে মুখে মৌখিকভাবে অর্ধাঙ্গী বানিয়ে তাদেরকে রাখিছে। এইটা হচ্ছে আমাদের সমাজের একটা বদগুণ। তাহলে বললেন যে নারীরা যদি সত্যি, দেখেন একটা বলক লাগাইছি রস্যই, সত্যি জোর দেওয়ার জন্য পুরুষদের অর্ধাঙ্গী হয়, পুরুষদের অর্ধাঙ্গী হয়ে থাকে, তাহলে এবার রোকেয়া বলতেছে আমাদের সমান অধিকার কই? তাহলে আমরা সমান সুযোগ সুবিধা এবং সমান অধিকার ও মর্যাদা, সমান সুযোগ সুবিধা, সমান অধিকার বা সমান মর্যাদা পাচ্ছি না কেন? এটাই হচ্ছে তার প্রশ্ন, পাচ্ছি না কেন? তার মানে সমাজ তার সাথে কি করছে? ফাইজলামি করতেছে নারী সমাজের সাথে। এই একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্যই
তিনি কি করেছেন, পুরো প্রবন্ধটা লিখেছেন এবং প্রবন্ধের অনেক বিষয়বস্তু আছে। শর্টকাটে বললে এটাই হয়, নারী শিক্ষার গুরুত্ব, নারী পুরুষের সম অধিকার, নারী জাগরণের গুরুত্ব এবং একই সাথে পুরুষতান্ত্রিক অমানবিক সমাজের যেই চিত্র সেটাও তিনি ফুটিয়ে তুলেছেন। এরকম কিছু কিছু বিষয়কে তিনি পিক করে একটার পর একটা কি করেছেন, আর্গুমেন্টস দিয়েছেন এবং কি করেছেন, পুরুষতান্ত্রিক সেই সমাজটাকে ডিস্টর্ট করেছে, একেবারে ভেঙে চুরমার করেছে। এবং এইখানে তার সবচেয়ে বড় হাতিয়ার ছিল কি জানেন, যুক্তি। এমনি কোনো একটা জল্পনা কল্পনা করলাম, একটা সলিউশন দিয়ে দিলাম, বলে দিলাম, মন গড়া কথা হয়ে গেল না। তিনি যে মূল অস্ত্রটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে যুক্তি। দেখবেন কত সুন্দর করে আর্গুমেন্টগুলো দেওয়া আছে। এই জন্য কখনো যদি প্রশ্ন আসে অর্ধাঙ্গিক কোন ধরনের প্রবন্ধ, অবশ্যই বলবেন যুক্তি নির্ভর। কি বলবেন, একটা যুক্তি নির্ভর প্রবন্ধ। এত সুন্দর করে যুক্তি আর কোনো প্রবন্ধে দেওয়া নাই আপনার পাঠ্য বই, আপনি পাইলে আমাকে জানাবেন। আচ্ছা, মোটামুটি কনটেক্সট আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমি মূল প্রবন্ধের সামান্য একটু আলোচনা করব। ওকে, চলেন মূল প্রবন্ধে চলে যাই। অনেক হয়েছে কবি পরিচিতি, অনেক হয়েছে লেখিকা পরিচিতি ইত্যাদি ইত্যাদি। পিডিএফটা হয়তো একটু আপনাদের কাছে ঝাপসা মনে হতে পারে, আসলে ক্লিয়ার আছে। আমি সামান্য একটু আলোচনা করব, আমি বেশি আলোচনা করব না। চলুন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে যা বলেছি, এর বাইরে থেকে কিছুই বলিনি। দেখবেন এইগুলোই আপনার যা যা বলেছি ইনফরমেশন সব এইখানে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা এতটুকু পড়বো, বেশি পড়বো না। এই ক্লাস আমি লং করব না। এইখান থেকে লাল কালারটা নেই, এটারও বেটার। এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়বো। এই পর্যন্ত। ওকে, তাহলে আমাদের ফার্স্ট ক্লাসটা শেষ হবে। দেখেন কি বলেছেন, প্রথম লাইনটা পড়া শুরু করি। কোনো রোগীর চিকিৎসা করতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তিনি রোগীর চিকিৎসা করবেন এবং তার জন্য আগে রোগের অবস্থা জানা আবশ্যক। এই রোগীটা কে? অনেকে বলবে স্যার রোগী কে? কোনো ছেলে না কোনো মেয়ে? এই রোগীটার কেউ না, এই রোগীটা হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজ পঙ্গু হয়ে গিয়েছে, আমাদের সমাজ অচল হয়ে গিয়েছে এবং এই রোগীকে সুস্থ করে তুলতে হলে, তার ট্রিটমেন্ট দিতে গেলে আগে জানতে হবে তার অবস্থা কিরকম। বেগম রোকেয়া যেই সময় অবস্থান করছিলেন সেই সময়ের সমাজের তৎকালীন অবস্থা বিভৎস ছিল। তার চিত্র মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, মোটামুটি হয়তো রিয়ালাইজ করতে পারছেন কি একটা জঘন্য অবস্থা ছিল। তাহলে চিকিৎসা করব তার আগে আমি রোগের অবস্থা জেনে নিব যে এটা কি একেবারে কোন স্টেজে আছে। আমরা যে অনেক সময় বলি না ক্যান্সারের কততম স্টেজ, ফার্স্ট স্টেজ নাকি সেকেন্ড স্টেজ নাকি একেবারে লাস্ট স্টেজ। তো তিনি দেখলেন একেবারে লাস্ট স্টেজে পৌঁছায় যায়নি, এই রোগের ট্রিটমেন্ট মোটামুটি দেওয়া সম্ভব। আচ্ছা গেল। অবলা জাতি, নারীদের অবলা বলতে আমার একটু কষ্ট লাগে। নারীরা এখন আর অবলা নাই, ওরা সুপিরিয়র হয়ে গেছে। অবলা না, আমি বলি সবলা, মজা করেই বললাম আর কি। আচ্ছা, এর পিছনেও আবার রোকেয়ার অবদান আছে, আপনারা আবার ওকে গালাগালি দিয়েন না আর কি, বুঝছেন। অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করবার পূর্বে তাদের অবনতির চিত্র আমাকে আগে দেখাইতে হবে। হ্যাঁ, উন্নতির কথা বললাম, নাও তোমরা শিক্ষা লাভ করো, তোমরা আন্দোলন করো, তোমরা মারামারি করো, তোমরা শাহবাগে যাও, রাজুতে যাও, তোমাদের অধিকার আদায় হবে না। তিনি এটা বলেন নাই। তোমাদের উন্নতির পথ আমি দেখাতে পারি, কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের অবস্থা কতটা গুরুতর। আগে তাদের অবস্থা দেখাতে চেয়েছেন। স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে ভগিনীর দিক, এই ভগিনীর দিক মানে হচ্ছে নারীরা যারা আছে আর কি, নারী সমাজ, সেই নারী সমাজদেরকে তিনি জানিয়েছে, মানে অলরেডি তার জানানো হয়ে গেছে। দেখেন সি দেওয়া আছে, জানাই আছে। এটা কি অতীত বা এটা হচ্ছে পাস্ট টেন্সের একটা ঘটনা। আমাদের একটা রোগ আছে, সেই রোগটা হচ্ছে দাসত্ব। এই রোগটা হচ্ছে কি দাসত্ব। স্ত্রী জাতির অবনতি এই প্রবন্ধ সম্পর্কে হালকা একটু ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দিতে চাই। স্ত্রী জাতির অবনতি প্রকাশিত হয় 1904 সালে। এটা কোথায় সংকলিত আছে জানেন? এটা সংকলিত আছে মতিচুর, মতিচুরের প্রথম খণ্ডে। মতিচুর প্রথম খণ্ডে 1904 সালে এটা সংকলিত করা হয়, স্ত্রী জাতির অবনতি। তিনি সেখানেও এই একই ধরনের টপিকে কথা বলেছেন। আমরা তার অন্য অন্য প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাসও দেখেছি। তার মূল বিষয়বস্তু ছিল কি, নারীকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা, তাকে দ্রব্য বা ভোগের সামগ্রী হিসেবে না দেখা।
দেখেন তাদের একটা রোগ আছে, দাসত্ব আছে। দাসত্বটা কার প্রতি? এই দাসত্বটা হচ্ছে পুরুষ সমাজের প্রতি, পুরুষদের প্রতি। একটা সময় প্রাচীন সভ্যতাগুলোই দেখবেন দাস প্রথা ছিল। বর্তমানে এই যে আমাদের ক্যাপিটালিজম যে সিস্টেমটা, এর মধ্যে দাস প্রথা আছে। যারা ক্যাপিটালিস্ট বা পুঁজিপতি যারা, ওরা হচ্ছে মালিক বা প্রভু, আর আমরা যারা ওয়ার্কার ক্লাস আছি তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দাস, স্লেভ। কিন্তু এই দাসী হইতে বা মানে ইত্যাদি বিস্তর আলোচনায় চলে যাবে, আমি ওদিকে যাবো না, কনটেক্সট থেকে বাইরে যেতে চাচ্ছি না। তো মেয়েদের একটা দাস আছে, কিন্তু মেয়েরা সরাসরি দাসী না। তাদের দাসটা কোথায়? সাইকোলজিতে, তাদের মনস্তত্ত্বে দাসত্বটা গেঁথে আছে। এটাই সবচেয়ে বড় সমস্যা। যে রোগের বা সেই রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতপূর্বে বর্ণনা হইয়াছে। যারা বানানে কাঁচা, দয়া করে বানান দেখে নিবেন। ইত বিসর্গ পূর্বে, অনেকে আবার ইতপূর্বে না লিখে লেখে কি ইতিপূর্বে। দয়া করে বানান ঠিক মতো লিখে যাবেন। ইতিপূর্বে, অনেকে আবার বলে ইতো মধ্যে, ইত্যাদি ইত্যাদি অনেক বানান আছে, আপনারা এগুলো দেখবেন, এগুলো ভুল বানান, সঠিক বানান ঠিক করে নেবেন। এখানে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হয়েছে। আমাদের রোগ আছে দাসত্ব, এবং সেই দাসত্ব করার ফলে আজকে আমরা কোন পর্যায়ে পৌঁছেছি। আমাদের মাথা নিচু হতে হতে আজ একেবারে এতটাই নিচু হয়েছে যে তোমাদেরকে আমি আর না বলে পারছি না। আমাকে দেখাতে হবে, ঔষধপত্রের বিধানে স্থানান্তরে দেখানো হবে। তিনি এইখানে ঔষধপত্রের বিধান বলেছেন, স্থানান্তরে অন্য জায়গায় দেখাবেন, কিন্তু ঔষধপত্রের বিধান কিন্তু মোটামুটি এখানে দেওয়াই আছে, হালকা পরিসরে দেওয়া আছে, অত বিস্তৃত না। এটা হয়তো অন্য কোনো প্রবন্ধে আমাদের দেখানোর তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন। আচ্ছা ঠিক আছে, এইখানে গোড়া পর্দা প্রিয় ভগিনীদের অবনতির জন্য দুই একটা কথা বলিয়ে রাখা আবশ্যক। পর্দা প্রিয় ভগিনী তো মানলাম, তাই না? অনেকে দেখবেন যে হাতে পায়ে মাথায় সব জায়গায় পর্দা করে বেড়ায়, ভালো, এটা ইসলামিক একটা পূর্ণ পর্দা যেটাকে বলে, এটাকে বলা হয় গোড়া পর্দা প্রিয়। আসলে পর্দা করছি, কিন্তু কেন করছি এটা অনেকে জানে না। পর্দার গুরুত্ব কতটুকু, তাই না? এটা অনেক সময় ফ্যাশন হিসেবে দাঁড়িয়েছে বর্তমানে এসে। তো যারা গোড়া পর্দা প্রিয়, দেখেন তিনি কিন্তু বেড়ে উঠেছে একটা রক্ষণশীল মুসলিম পরিবারে। সেই রক্ষণশীল পরিবারে তার বাবাও কি গোড়া পর্দা প্রিয়, এই যে দৃষ্টিভঙ্গির মানুষ। তাহলে বুঝতে হবে তিনি এই কথাটা এমনি এমনি লিখেননি, তার ফ্যামিলিতে তিনি এই শিক্ষা পেয়েছিলেন, এটা তিনি নিজে অবজার্ভ করেছেন, তারপরে তিনি এখানে কি করেছেন, এটার রেফারেন্স নিয়ে আসছেন। তাহলে গোড়া পর্দা প্রিয় যে সকল ভগিনীরা আছে, বোনেরা আছে, তাদের অবগতির জন্য তাই দুই একটা কথা বলবেন। দুই একটা কথা বলেন নেই, অনেক কথাই বলে ফেলছেন, 3-4 পৃষ্ঠার প্রবন্ধ হয়ে গেছে। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। এই অবরোধ প্রথা মানে হচ্ছে পর্দা প্রথা, বেসিক্যালি একেবারে ন্যারো ওয়েতে পর্দা প্রথা হিসেবে ধরে নেন। তিনি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হন নাই। কেহ যদি স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখতে না পান, তাহলে তো আমাকে মনে করতে হবে যে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করতে পারি নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করে নাই। দুইটা অপশন রাখছে, কোনটা? মনে করেন আপনি স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটা পড়ছেন, সেই প্রবন্ধেও তিনি দেখানোর চেষ্টা করেছেন নারী সমাজের অবস্থা, তাই না? তারা কতটুকু আসলে অধিকার বঞ্চিত, তাদের কি ধরনের কি অবস্থা ছিল, বা কোন কোন কাজ তাদের জন্য করা প্রয়োজনীয়, এরকম কিছু কথা হয়তো তিনি লিখেছেন। কিন্তু অনেক পাঠকেরা আছে এইটা পাঠ করার পরে হয়তো যে আমরা এখন আছি না, অনেককে জিজ্ঞাসা করলে বলে সে নারীবাদী, সেই সমাজকে ধ্বংস করছে, এই করছে, সেই করছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়তো হতে পারে। তো তারা আসলে যারা প্রকৃত অর্থে পাঠ করে নাই বা বুঝে নাই, তারা কখনো এটা বুঝতে পারবে না। তারা হচ্ছে কিরকম বোঝেন তো, তারা হচ্ছে ওই যে সিজনাল ফ্যান আছে না ফুটবলের, ফুটবল খেলার কিছু বোঝে না, এবিসিরে আইসা খালি ঝগড়া করে। বিশেষ করে আর্জেন্টিনা ফ্যানরা হচ্ছে সবচেয়ে বেশি ঝগড়া করে। তো এই যে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে যদি পর্দা বিদ্বেষ ছাড়া আর কিছু কোনো উদ্দেশ্য দেখতে না পান, তাহলে তিনি ধরে নিয়েছেন তিনি তার মনের ভাব, তিনি যা বোঝানোর চেষ্টা করেছেন সেটা উত্তম রূপে ব্যক্ত করেছেন, কিন্তু আপনার কাছে ভালোভাবে সেটা রিপ্রেজেন্ট করতে পারেন নাই, অথবা যে পড়েছেন সে মনোযোগ সহকারে পাঠ করেন নাই। কারণ কি? তিনি বায়াসড। আপনি যদি বায়াসড থাকেন, আপনাকে যতই বোঝানো হোক না কেন, আপনি বুঝবেন না। যে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে, দেখেন আমি আগেই বলেছি, একটা হচ্ছে সমগ্র নারী জাতি, আর একটা হচ্ছে মুসলিম নারী সমাজ। তিনি মুসলিম নারী সমাজের তিনি যেহেতু মুসলিম ছিলেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং মুসলিম সমাজে তিনি বেড়ে উঠেছেন, সেই জন্য তার আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে মুসলিম নারী সমাজ, এটাকে তিনি রেফারেন্স হিসেবে নিয়েছেন, তাই তো? কিন্তু তার উদ্দেশ্যটা অতটুকু জায়গার মধ্যে আবদ্ধ ছিল না যে শুধু মুসলিম নারী সমাজকে আমি কি করব, উন্নতির পথ দেখাবো। তিনি ভারতবর্ষের প্রত্যেক নারী সমাজ, অর্থাৎ প্রতিটি নারী, সেটা ধর্ম বর্ণ প্রথা সবকিছু ভেদ করে সকল নারী সমাজের তিনি উন্নতির পথ দেখানোর চেষ্টা করেন। এর জন্য বলছেন আমি তো শুধু পর্দাপ্রিয় ভগিনীদের কথা বলিনি, আমি বলেছি সমগ্র নারী জাতির কথা। তো সকল সমাজের মহিলারাই কি অবরোধে বন্দিনী থাকে? তিনি তো সকল নারী সমাজের কথা বলেছে। ওয়েস্টার্নের দিকে তাকান তো,
সকল সমাজের মহিলারা কি অবরোধে বন্দিনী থাকেন? তারা কি পর্দা করে? তারা কি ঘরের চার দেয়ালে আটকে আছে? বিশেষ করে তারা এখানে ওয়েস্টার্ন। দেখেন, রাজা রামমোহন রায়ের নাম আপনারা অনেকে শুনছেন। যখন বেঙ্গলি রেনেসা শুরু হয়, সেই রেনেসা যুগের কিন্তু রাজা রামমোহন রায় অন্যতম একজন ইনফ্লুয়েন্সিয়াল পারসন। সেই রাজা রামমোহন রায়ের যে ইরা বা সময়টা, তার ইমিডিয়েট পরবর্তীতে কিন্তু কি বেগম রোকেয়ার আগমন। দেখবেন যে বিষয়গুলো কিভাবে ইন্টার রিলেটেড। রাজা রামমোহন রায় ইংরেজি শিক্ষার প্রচলন করেছিলেন। তার একটা আছে খুব সম্ভবত ইংলিশ গ্রামার ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, একটা বইয়ের নাম আছে, সম্ভবত আপনারা হয়তো পড়লে জানতে পারবেন। সেই জায়গায় তিনি কি করেছেন? পশ্চিমা ইংরেজি শিক্ষার প্রচলন করেছেন, এবং ঠিক তিনি সেই পশ্চিমা শিক্ষার রেফারেন্স কে এনেছে? বেগম রোকেয়া এনেছে। তাহলে একজনের দ্বারা আরেকজন কি হয়েছে? মাত্রাতিরিক্তভাবে ইনফ্লুয়েন্সড হয়েছিল। তাহলে তিনি বলছেন যে সকল সমাজের মহিলারা অবরোধে বন্দিনী থাকে না, অথবা তাহারা পর্দাসীন নন বলে আমি কি তাদেরকে সম্পূর্ণ উন্নত বলেছি? এবং ওয়েস্টার্নে ওরা পর্দা করছে না বলে কি ওরা একেবারে উন্নত হয়ে গেছে? দেখবেন ওয়েস্টার্নে সবচেয়ে বেশি ধর্মীয় অনাচার হয়, পাপাচার হয়। পর্দার বাইরে এসেছে বলে কি ওরা একেবারে উন্নত হয়ে গিয়েছে? তিনি এটাও বলছেন না। ঠিক আছে, তিনি একটা সিনথেসিস চান, সিনথেসিস করতে চেয়েছেন। আর তিনি বলেছেন মানসিক দাসত্বের কথা, এনসেলড মন, একটু আবার ইংলিশ জুড়ে দিয়েছে বাবা। তিনি মানসিক দাসত্বের কথা বলেছেন। তিনি পর্দার বিরুদ্ধেও যান নাই, আবার তাদেরকে একেবারে সুপিরিয়র, আপনাদেরকে ইনফিরিয়রও বলেন নাই। কোনো একটা নূতন কাজ করতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে এবং পরে সেই নতুন চালচলন সহ্য করে নেয়। তাহার দৃষ্টান্ত স্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করিয়াছি। এই হচ্ছে মূল কনটেক্সট। আমি হয়তো শুরুতে আপনাদের বলে দিয়েছি পার্সি। এই পার্সি মানে হচ্ছে ফ্রান্স না পারস্য, ফ্রান্স না কিন্তু পারস্য, পারস্য থেকে পার্সি। এই পারস্য মানে হচ্ছে ইরান। ইরানের একজন লেডা আছে শাহ রেজা পাহলভি, শাহ রেজা পাহলভি। অনেকে নাম শুনেছেন, অনেকে নাম শুনেন নাই। যারা শুনেন নাই তারা শুনে রাখেন। এই শাহ রেজা পাহলভি মহাশয় কি করেছেন? তার সময়কালে তিনি পর্দা প্রথা একেবারেই নিষিদ্ধ, শুধু তুলে দেন নাই, তিনি কি করেছেন জানেন? এই শাহ রেজা পাহলভি তিনি পর্দা করা একেবারেই নিষিদ্ধ করে দিয়েছিলেন তার সময়। তো আইনগতভাবে একটা মুসলিম কান্ট্রিতে তিনি পর্দার একেবারেই নিষেধ, টোটালি একেবারে ব্যান্ড করে দিলেন তিনি। এই পার্সি মহিলাদের এই ঘটনার, খুব সম্ভবত এই ঘটনার রেফারেন্সে তিনি এখানে পার্সি মহিলাদের কথা উল্লেখ করেছেন, যে পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ তিনি করেছেন। পূর্বে তাহারা ছত্র ব্যবহারের অধিকারী ছিলেন না, তারা তো ছাতাও ব্যবহার করতে পারতো না। ছাতা কি মানুষ ঘরের ভিতর ব্যবহার করে? করে না। ছাতা কোথায় ব্যবহার করে? বাইরে গেলে ব্যবহার করে। তার মানে কি তারা ঘরের বাইরেও যেতে পারতো না, তাই তারা ছাতাও ব্যবহার করতে পারতো না। লাইনের মিনিং শুধু এইটাই না, ছাতা ছাড়া তো এমনিই হাঁটতে পারতো। ছাতার কনটেক্সট কেন? ছাতা ব্যবহার করায় বাইরে গেলে, তার মানে তারা ঘরের বাইরেও যেতে পারতো না। বুঝে বুঝে পড়তে হবে। অধিকারী বলে নাই, অধিকারিণী বলেছে। আবার স্ত্রীলিঙ্গ আছে, দেখেন বানানের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তারা অধিকারিণী ছিলেন না। তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে, তারা অনেক বাড়াবাড়ি করেছে। এই রেজা পাহলভি বা শুধু মাতব্বরি করে নাই, অতিরিক্ত মাতব্বরি করেছে। অতিরিক্ত। আমাদের আরেকজন মাতব্বর আছে আরজ আলী মাতব্বর, সেও অনেক মাতব্বরি করেছে। তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। তিনি বলছে পারস্যে, ইরানে তো আগে পর্দা প্রথা ছিল, অনেক কঠোর, রিজিড ছিল। ওরা তো ঘরের বাইরে আসতে পারতো না, ওরা জাস্ট পর্দাশীল এভাবে মানে হয়ে বের হতো, এরকম একটা অবস্থা। এরপরে আস্তে আস্তে কি করলো? একেবারে লিগালাইজ হলো, বিষয়টা নিষিদ্ধ হয়ে গেল। নিষিদ্ধ হয়েছে ঠিক আছে, পৃথিবী কি ধ্বংস হয়ে গেছে? দেখেন তো, তিনি বলতেছেন পৃথিবী কি ধ্বংস হয়ে গেছে এর ফলে? ধ্বংস তো হয় নাই। আবার তিনি একই কথা বলতেছেন যে তারা পর্দা ছেড়ে একেবারে বাইরে বের হয়েছে, এর ফলে কি তারা একেবারে অনেক উন্নত হয়েছে? না, তারা তো একেবারে উন্নত হয়ে যান নাই। তিনি তার স্ট্যান্ড ক্লিয়ার করতেছেন আস্তে আস্তে। তিনি যেটা ছোটবেলায় অবজার্ভ করেছেন সেটাই তিনি এখানে এক্সপ্লেইন করতেছেন। এখন পার্সি মহিলাদের পর্দা মোচন হয়েছে সত্য কথা, আইনগতভাবে তাদের পর্দা একেবারেই কি হয়েছে? মোচন হয়েছে। মানসিক দাসত্বের মোচন হয়েছে কি? প্রশ্ন করেন তো। মানসিক দাসত্ব, মনে মনে আমরা ধরেই নিয়েছি ও আমার প্রভু, ওরা সুপিরিয়র, আমি ইনফিরিয়র। এইটাকে বলা হয় মানসিক দাসত্ব। স্বাধীনভাবে চিন্তা করতে না পারার ক্ষমতা। আমরা, আমাদের ফ্রিডম অফ উইল আছে, আমাদের স্বাধীনতা আছে, আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি, আমাদের রিজনিং ক্যাপাসিটি আছে, বিচার বুদ্ধি আছে। এইগুলো যখন আমরা একেবারে কি করি? প্যাকেট করে ফেলি এবং অন্ধ অনুকরণ করি। সেটা ধর্মীয় অথরিটির প্রতি হতে পারে, সোশ্যাল অথরিটি হতে পারে, পলিটিক্যাল অথরিটি হতে পারে, যে কোনো কিছু হতে পারে।
অন্ধভাবে কোনো কিছুকে অনুকরণ করা, এটাকে তিনি বলছেন মানসিক দাসত্ব। মেয়েরা জন্মগ্রহণ করলেই শুরু থেকে তাদেরকে ভুজুং বাজুং বুঝাইতো তাদের ফ্যামিলি থেকে আর কি, তোমরা এই সেই, তোমরা অর্ধাঙ্গী, তোমরা সীতার মতো হয়ে থাকবে, তোমরা রামের এগেনস্টে কোনো কথা বলতে পারবো না, সে তোমার যেমনে চালাবে তুমি সেমনেই চালাবে। আমরা পরবর্তী রাম সীতা নিয়ে আলোচনা করবো, সামনে আছে দেখবেন। তো এটাই বলছেন মানসিক দাসত্ব মোচন হয় নাই, তারা নিজের ইচ্ছায় বার হইতে পারেন নাই। তাদেরকে কি করেছে, ওই দেখবেন গরু যখন গরু নিয়ে আসে, যারা গরু পালে, গরুর নাকে কিন্তু একটা দড়ি দেয়। নাকে দড়ি দেয় কেন জানেন? যদি শিঙে দড়ি বেঁধে রাখে, শিং তো অনেক শক্ত, ওটা টান দিয়ে দড়ি ছিঁড়া যেতে পারে, কিন্তু নাকে যখন দড়ি দেওয়া হয় না, তখন যখন গরু টান দিয়ে ছুটে পালাতে যাবে, তখন তার নাকে প্রচন্ড ব্যথা হয়। এই জন্য গরু লাফালাফি করে না, অত্যন্ত শান্তশিষ্ট থাকে। তো বেগম রোকেয়া বলছে পার্সি নারীরা হচ্ছে গরু, গরু না গাভী বলি, তারা ছিল হচ্ছে গাভী আর কি। তো ওয়ান কাইন্ড অফ তাদের নাকে দড়ি দিয়ে কি করেছে, পুরুষরা বাইরে নিয়ে এসেছে। তারা যে একটু মানে নিজেরা ছিটকায় বাইরে আসবে, এই শক্তি তাদের ছিল না। বোঝা গেছে বিষয়টা? এটাই তাদের মানসিক দাসত্ব মোচন হয় নাই, অবশ্যই হয় নাই। আর ওই যে পর্দা সেরেছে, তার দ্বারা তাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয়ই পাওয়া যায় না। নিজের ইচ্ছায় কি বের হতে পারছে নাকি? অন্যরা তাকে টেনে বের করছে, তাহলে ভ্যালু কোথায়? নো ভ্যালু। ও, মনে হয় এতটুকু আলোচনা শেষ করতে পেরেছি। এখানে আহামরি বেশি কঠিন কিছু নাই, কঠিন কিছু হচ্ছে আরো নিচে তলানিতে। আমি এই ক্লাসটা লং করব না, অনেকক্ষণ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ক্লাসের ফার্স্ট পার্ট ছিল। অনেক বাংলা ক্লাস তো নিলাম, আপনাদের অর্ধাঙ্গীয় বোঝানোর চেষ্টা করলাম, কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং হচ্ছে আপনার মূল প্রবন্ধের সামান্য কিছু অংশ আপনাদের সামনে এক্সপ্লেইন করেছি। যদি এটা হেল্পফুল মনে হয়, ইউজফুল মনে হয়, বা যদি আপনারা মনে করেন যে নতুন কিছু দিতে পেরেছি, আপনারা নতুন কিছু শিখেছেন বা জেনেছেন, নতুন একটা আউটলুক থেকে এটা বুঝতে পেরেছেন, তাহলে আমি সেকেন্ড পার্ট কন্টিনিউ করব, সেকেন্ড পার্ট আমি আপলোড করব। আদারওয়াইজ আমি কিন্তু সেকেন্ড পার্ট আপলোড করব না। তাহলে এটার জন্য কি করতে হবে? অবশ্যই যদি সেকেন্ড পার্টের ক্লাস আপনাদের প্রয়োজন বোধ করেন, যদি আপনারা প্রয়োজন বোধ করেন, অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে আমরা সেকেন্ড পার্টের ক্লাস চাই, এবং অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যদি অ্যাটলিস্ট 100 কমেন্টস আর 50 শেয়ার এটা যদি না হয় এই ফার্স্ট পার্টের ক্লাসে, তাহলে আমি সেকেন্ড পার্টের ক্লাস আর আপলোড করব না। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার বক শোনার জন্য। আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। আসসালামু আলাইকুম।